দূষিত রক্তের মুজুবি আদর্শ ধারণ করে কিনা, এটা মানে এগুলো খুঁজে বের করে যিনি দেশপ্রেমিক, মানবিক, মনুষ্যত্ববোধ, ইনসাফের বাংলাদেশ তৈরি করতে চায়, এ ধরনের উপদেষ্টা যদি নিয়োগ দেওয়া যায়, নিঃসন্দেহে আমাদের বিশ্বাস গণ অভ্যুত্থানের যে স্পিরিট, গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। উপদেষ্টা পরিষদ বাড়াতে হবে, মিনিমাম 50 জন করতে হবে, মিনিমাম 50 সদস্যের উপদেষ্টা কমিটি করতে হবে। রাষ্ট্রকে যদি সাস্টেনেবল জায়গায় নিতে চাই, একটা আমূল সংস্কার করতে চাই, অনেক কাজ আছে, অনেক কাজ। দ্বিতীয়ত হচ্ছে উপদেষ্টাদের বয়স সর্বোচ্চ 55 দিতে হবে, সর্বোচ্চ। আমার জানা মতে 2 জন থেকে 3 জন উপদেষ্টা এই পরিষদে আছেন যারা বিশ্বাস করেন 3 দিন 4 দিন বেশি অফিস করতে পারেন না, কেউ আছে 2 দিন করেন। শারীরিক অবস্থা এতটা খারাপ। মোস্তফা ফারুকী এবং শেখ বশির সাহেব দুইজনকে নিয়োগ দিয়েছে হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, এই অর্থাৎ ভারতের রয়ের আশীর্বাদ পুষ্ট ডেইলি স্টার এবং প্রথম আলো দুটো পত্রিকায় আসলে সুপারিশ আপনি দেখেন, স্টাডি করলে একটু বেরিয়ে যাবে মনির ভাই। আমরা যাদেরকে বসিয়েছি এখন, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারটি বসেছে, তারা আমাদেরই ফসল, আমাদেরই ত্যাগ, আমাদের রক্ত, আমাদের এই যে গণঅভ্যুত্থানের একজন সামনের সারির একজন যোদ্ধা হিসাবে আমাদের, আমি মনে করি এটা আমাদের ফসল। কারণ পুরো এই যুদ্ধ, এই গণঅভ্যুত্থানে পুরো সময়টুকু রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়ে লড়াই করে আহত হয়ে বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে আমরা যে গণঅভ্যুত্থান পেয়েছি, তার একজন আমি সক্রিয় কর্মী হিসাবে আমি বলতে চাই, এই গণঅভ্যুত্থানের সরকারটি আমাদের। আজকে গণঅভ্যুত্থানের সরকারের পক্ষে বিপক্ষে বলা এটাই হচ্ছে সৌন্দর্যগত 54 বছরের ইতিহাসে যে বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, কথা বলার স্বাধীনতার জন্য, ন্যায়সঙ্গত কথা বলার জন্য, ইনসাফের ভিত্তিতে কথা বলার জন্য যে যুদ্ধের সংগ্রাম করেছিলাম, আজকে আমরা আমাদের সংগঠিত, আমরা আমাদের মনোনীত উপদেষ্টার বিরুদ্ধে বা পক্ষে বিপক্ষে বলার যে স্বাধীনতা, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এবার আসি, আমরা যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, নিঃসন্দেহে এটা গণমানুষের সরকার। পরবর্তী সময়ে বিশেষ করে গত 4 দিন আগে মেবি, কত তারিখটা এক্স্যাক্টলি মনে নেই, আমরা নিশ্চয়ই দেখলাম যে আরো 3 জন উপদেষ্টা, আরো কয়েকজন বিশেষ সহকারী, 4 জন নিয়োগ দেওয়া হয়েছে। 3 জন উপদেষ্টার মধ্যে 2 জন উপদেষ্টা নিয়ে একে দেশব্যাপী গণমানুষের রক্ত, বা আমি মনে করি আপনার এই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যারা নিহত হয়েছেন তাদের আত্মার সাথে বেইমানি করা হয়েছে, এটাই মনে করে সাধারণ মানুষ। দেখেন, আমরা মনে করি এই যে মুজিবীয় আদর্শের উপদেষ্টা তৈরি বা উপদেষ্টা ঢুকানো, নিঃসন্দেহে গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা, মুনাফিকি করা, এটা নিঃসন্দেহে, এটা আসলে গণমানুষ বা সাধারণ মানুষ এটা মেনে নিতে পারে না। আজকে 2 জনকে নিয়োগ দিয়েছে, বিশেষ করে একজন হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে, যাকে ইতিমধ্যে আপনি বললেন উনি একজন হত্যা মামলার আসামি। তিনি খুব বেশি যে একেবারে আপনার এই স্বৈরাচারের বিপক্ষে ছিলেন তাও না, তার ভাই ছিলেন এমপি একজন। আমাদের দেখতে হবে তিনি সুবিধাভোগী কিনা, কি সুবিধা নিয়েছিলেন গত 16 বছরে স্বৈরাচারের কাছ থেকে। দ্বিতীয়ত হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, যাকে নিয়োগ দিয়েছে, মানুষ সবচেয়ে বেশি যিনি হতাশ হয়েছে, দেশের মানুষ মানে কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, যে মানুষটি 5 তারিখের আগেও মানে একটি মাত্র প্রোগ্রামে হয়তো ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করেছিলেন, বিগত তার ফেসবুক ঘেটে 2013 সালের যে শাহবাগের আন্দোলন, আমরা মনে করি গণ অভ্যুত্থানের এটা স্পিরিটের সাথে যায় না, একেবারেই ভিন্নতা। সমকামিতাকে উস্কে দেওয়ার যে একজন মানুষ, বাংলাদেশের 90% মুসলমানের, যিনি আপনার বঙ্গবন্ধুর বায়োপিক তৈরি করেছিলেন, অভিনয় করেছিলেন, যার স্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন মনির ভাই, বায়োপিক যে বঙ্গবন্ধুর একটি সব বাংলাদেশের রূপকার যে একটি সিনেমা তৈরি করেছিল, সেখানে ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্র অভিনেতা অভিনেত্রী অনেকের ফ্ল্যাট বরাদ্দ অনেক কিছু বাতিল করেছে। পক্ষান্তরে আমরা দেখলাম মোস্তফা তিশার হাজবেন্ড মোস্তফা সরোয়ার ফারুকী কি করলো, উপদেষ্টা হিসেবে তাকে বকশিশ বা সম্মাননা দিল। একদিকে এই কলা কৌশলীদের ফ্লট বাতিল করলো, সুবিধা বাতিল করলো, অন্যদিকে আরেকজনকে উপদেষ্টাতে নিয়ে আসলো। ভাই, কলা কৌশলীদের এবং যিনি প্রধান চরিত্রে ছিলেন, অর্থাৎ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, তার প্লটকে কিন্তু বাতিল করা হয়েছে। জি জি, সেটাই বলছি, প্লট বাতিল করেছে। তাহলে এটা কি বৈষম্য হয়নি? বৈষম্যের বিরুদ্ধে দেশের
তরুণ সমাজ, ছাত্র জনতা নড়ে ছিল একটা বৈষম্যের বিরুদ্ধে। আজকে আমার প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কারা এই সরকারটিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, কারা এই স্পিরিটটাকে ধ্বংস করতে চায়, তরুণ প্রজন্মের আগামীর বাংলাদেশ ধ্বংস করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা মনে করি এদেশের এখনো আপনার যে এই মোস্তফা ফারুকী এবং শেখ বশির সাহেব দুইজনকে নিয়োগ দিয়েছে হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, এই অর্থাৎ ভারতের রয়ের আশীর্বাদ পুষ্ট ডেইলি স্টার এবং প্রথম আলো দুটো পত্রিকায় আসলে সুপারিশ আপনি দেখেন, স্টাডি করলে একটু বেরিয়ে যাবে মনির ভাই। এই বশির সাহেবকে ব্যবসায়ী ডেইলি স্টার আপনার কি বলে বিজনেস অফ দ্য ইয়ার, বিজনেসম্যান অফ দ্য ইয়ার পারফরমেন্স দিয়েছিল ডেইলি স্টার। দেখেন এই নিয়োগ দেওয়ার কিছুদিন আগেই কিন্তু তাকে বড় ব্যবসায়ী এবং বিজনেসম্যান অফ দ্য ইয়ার পুরস্কারটি দিয়েছিল ডেইলি স্টার, তাকে সামনে এনেছিল। দ্বিতীয়ত মোস্তফা ফারুকী, প্রথম আলো দেখেন আপনি নিউজগুলো কিন্তু আছে, এই প্রথম আলো ঠিক এরই এই উপদেষ্টা হওয়ার হয়তো 10-15 দিন আগে একটা নিউজ ছাপিয়েছে তাকে নিয়ে, এই ফারুকীকে নিয়ে, তিনি সাংস্কৃতিক অঙ্গন বা টোটাল কন্ট্রোল করে তার অবদান কৃতিত্ব ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রথম আলোর মতো একটা পত্রিকা দেখেন তার এই বায়োপিক তৈরি করেছে প্রথম আলোর। তার মানে দুজনই পরবর্তীতে কি হলো, উপদেষ্টা হয়ে আসলো। খেয়াল করেন বিষয়গুলো, পুরো প্ল্যানিং করা, রয়ের প্ল্যানিং। আমরা সেই হিন্দুত্ববাদীর শাসন থেকে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, বাট মুক্ত হতে আজও পারেনি। অত্যন্ত পরিতাপের বিষয়। এই গণঅভ্যুত্থান স্পিরিটের সাথে এটা যায় না। আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের স্পিরিটের সাথে এই কর্মকাণ্ড যায় না। আজকে দেখেন তাই দুজনকে নিয়োগ দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা 54 বছরের এই ইতিহাস বাংলাদেশে আর আসেনি। তরুণ প্রজন্মের কাছে, আগামীর সন্তানের কাছে, বাংলাদেশের কাছে যে একটা সুযোগ এসেছে, আমরা যদি সুযোগটি কাজে লাগাতে না পারি, সত্যি রাষ্ট্র ব্যর্থ হবে। দেখেন সেই বাংলাদেশের 54 বছরের পৃথিবীর ইতিহাসও এই ধরনের ঘটনা ঘটেনি কিন্তু। পুরো একটা প্রশাসন, একটা সরকারের সুবিধাভোগী পুরো সেটআপ, এমনকি মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে বিরল এই ঘটনা কোথাও ঘটেনি কিন্তু। পালিয়ে গেছে গণ অভ্যুত্থানে, জনগণের স্পিরিটের কাছে, জনগণের ঘৃণার কাছে তারা কিন্তু পালিয়ে গেছে। তাহলে দেখেন বাংলাদেশের 54 বছর ইতিহাসে কোন শাসক কিন্তু পালায়নি। কে পালিয়েছে? 2007 সালে এই শেখ হাসিনা স্বৈরাচারী পালিয়েছে। 2024 সালে এই শেখ হাসিনা পালিয়েছে। 1971 সালে 25শে মার্চেও এদেশের গণমানুষকে, এদেশের তার নেতা কর্মীদের বিপদে পেলে কিন্তু সেই শেখ মুজিবুর রহমান 25শে মার্চ রাত্রে কিন্তু পালিয়ে গেছে। এটাই হচ্ছে বঙ্গবন্ধুর রক্ত, বঙ্গবন্ধুর ইতিহাস। পালানোর ইতিহাস একমাত্র 54 বছরের ইতিহাসে এই শেখ মুজিবের পরিবারই আছে। দ্বিতীয় কোন শাসক কিন্তু যায়নি। আপনার 90 স্বৈরাচার এরশাদ সাহেবকে দেখেছেন, সে কিন্তু পালায় না, দেশে থেকেছে, আইনের বিরুদ্ধে লড়েছে, আইনের মোকাবেলা করেছে, পরবর্তীতে মুক্ত হয়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বিশেষ দূত হয়েছে, পালিয়ে যায়নি। একমাত্র স্বৈরাচারের দোসর, একমাত্র অসৎ রক্ত, অবৈধ রক্ত শেখ হাসিনা এবং তার পরিবারে কিন্তু পালিয়ে যায়। দেখেন নেতাকর্মী 2024 সালে পালিয়ে গেছে দিদায় দুইজন, তার পরিবারের দুজন সদস্য নিয়ে, কিন্তু বাকি সকল লক্ষ লক্ষ নেতাকর্মীকে সাগরে ভাসিয়ে। তাই পালানোর যে ইতিহাস এই রক্তের মধ্যে আছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দুটা প্রস্তাবনা দিয়ে আমার শেষ করছি, দুটা প্রস্তাবনা দিয়ে শেষ করছি। এ কারণেই রাষ্ট্রটা আমার, আগামীর এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয় মনির ভাই, শুধু রাষ্ট্র ব্যর্থ হবে না, আমার সন্তানের বাংলাদেশ, আগামী প্রজন্ম ব্যর্থ হবে। এটা অনেক গভীরের বিষয়, অনেক কিছু, আমার রাষ্ট্র ধ্বংস হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, এই যে গত 16 বছরের, এটা সাধারণ সরকার না যে 5 বছর একটা সরকার আসলো, নিয়ম মাফিক কাজ করলো, দলীয় সরকার আসলো, তা না। এই অব্যবস্থাপনা, সংস্কার, কি বলে অগণতান্ত্রিক সকল কিছুকে মানে করে একটা সাস্টেনেবল রাষ্ট্র কিন্তু তৈরি করতে হবে। অতএব এই উপদেষ্টা পরিষদ বাড়াতে হবে, মিনিমাম 50 জন করতে হবে, মিনিমাম 50 সদস্যের উপদেষ্টা কমিটি করতে হবে। রাষ্ট্রকে যদি সাস্টেনেবল জায়গায় নিতে চাই, একটা আমূল সংস্কার করতে চাই, অনেক কাজ আছে, অনেক কাজ। দ্বিতীয়ত হচ্ছে উপদেষ্টাদের বয়স সর্বোচ্চ 55 দিতে হবে, সর্বোচ্চ। আমার জানা মতে 2 জন থেকে 3 জন উপদেষ্টা এই পরিষদে আছেন যারা বিশ্বাস করেন 3 দিন 4 দিন বেশি অফিস করতে পারেন না, কেউ আছে 2 দিন করেন। শারীরিক অবস্থা এতটা খারাপ। আচ্ছা বলেন তো, আমি চাইলে 3 দিন না খেয়ে থাকতে পারবো, চাইলে 3 রাত্র না ঘুমিয়ে থাকতে পারবো। যিনি 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব বয়স, তিনি কি
পারবেন? কখনো না। এখনকার যে দরকার বডি, এনার্জেটিক, আপনার গণবিপ্লবী, আপনার হিম্মতলা, সাহসলা উপদেষ্টা দরকার। তাই আমি বলছি দুটো প্রস্তাব, 50 সদস্য একটা উপদেষ্টা কমিটি এখন করতে হবে যদি আমরা সত্যিকার অর্থে রাষ্ট্রকে একটা জায়গায় নিতে চাই কাজ করার জন্য। অব্যবস্থাপনাকে ভেঙে চুরমার করে একটা আমূল সংস্কারের জন্য। দ্বিতীয়ত 55 বছরের উপরে কোন উপদেষ্টা নেওয়া যাবে না। হ্যাঁ, এতে করে আমি কি আমাদের প্রবীণদের অবজ্ঞা করছি, অসম্মান করছি? না। যারা আমাদের প্রবীণ তারা আমাদের নবীনদের পথ দেখাবেন নিঃসন্দেহে। তাদের অভিজ্ঞতা, তাদের পরামর্শ, এই উপদেষ্টা কমিটির 50 সদস্যের তারা পরামর্শক হিসেবে থাকবেন। তারা আমাদের পরামর্শ দিবেন, তারা আমাদের কাজে লাগাবেন, আমাদের ভুল ত্রুটি ধরবেন, আমাদেরকে এগিয়ে নিবেন। কারণ আজকে দেখেন 60-70 বছর বয়সে আসলেই এনার্জি থাকে না। ইচ্ছে থাকলেও স্বাদ থাকলে সাধ্য থাকে না, শরীর দেয় না, মনে থাকে না, সাহসের সহিত কাজ করতে পারে না। এটার একটা সীমাবদ্ধতা গড গিফটে, এটা ন্যাচারালি আসলে এটার অবিশ্বাস। তাই আমরা বলছি প্রবীণরা আমাদের পথ দেখাবেন। তারা পরামর্শক হিসেবে প্রত্যেকটা জি। মন্ত্রণালয়ে একজন করে পরামর্শক দিয়ে দেখুন, অসুবিধাটা কি? হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, রাষ্ট্রের 50 জন পরামর্শক নিয়োগ দিলে তো কিচ্ছু আসা যাবে না। কিন্তু আগামী রাষ্ট্রকে যদি আমরা তৈরি করতে চাই, আমার অনুরোধ, আমি বারবার অনুরোধ করছি আমাদের উপদেষ্টাদের কাছে, এই সুযোগ বারবার আসবে না। 54 বছরে একবার এসেছে। এই সুযোগটি আমাদের কাজে লাগাতে হবে। রাষ্ট্রকে এগিয়ে নিতে অত্যন্ত কঠিন থেকে কঠোরতর ভাবে উপদেষ্টা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে মিনিমাম একটা বোর্ড গঠন করে তাদের গত 10 বছরের, না পারলেও 5 থেকে 10 বছরের কর্মকাণ্ড ওই দূষিত রক্তের মুজুবি আদর্শ ধারণ করে কিনা, এটা মানে এগুলো খুঁজে বের করে যিনি দেশপ্রেমিক, মানবিক, মনুষ্যত্ববোধ, ইনসাফের বাংলাদেশ তৈরি করতে চায়, এ ধরনের উপদেষ্টা যদি নিয়োগ দেওয়া যায় নিঃসন্দেহে আমাদের বিশ্বাস গণ অভ্যুত্থানের যে স্পিরিট, গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো।